অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করা যাবে না, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। 25 মার্চের ভয়াল কাল রাতে 1 মিনিট ব্ল্যাক আউট থাকবে দেশ। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ট্রেনে যাত্রার দ্বিতীয় দিনে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা, এখনো চাপ বাড়েনি সড়কপথে। এবং হান্নান মাসুদের ওপর হামলার মামলা হয়নি এখনো, এই ঘটনায় বিএনপির লজ্জা হওয়া উচিত, মন্তব্য সার্জিসের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা নষ্ট করা যাবে না বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে স্বাধীনতা পুরস্কার তুলে দেন তিনি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার পেলেন 8 জন। এর মধ্যে 6 জনকে মরণোত্তর এই পুরস্কার দেয়া হয়। তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। এর আগে গত 11 মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ 25 মার্চ গণহত্যা দিবস। ৭১-এর ভয়াল সেই কাল রাতের স্মরণে আজ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত 1 মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ সময় সব আলো নিভিয়ে একসঙ্গে নীরবতা পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। 1971 সালের এই রাতে অপারেশন সার্চলাইট নামে নির্বিচারে মানুষ হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী। এক রাতেই বাংলাদেশে বিভিন্ন স্থানে লাখো বাঙালিকে হত্যা করা হয়। দিনটি স্মরণে 2017 সালে 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করে সরকার। গণহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদিন সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে 25 মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা সহ সব সিটি কর্পোরেশনে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এসব কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রচার করবে। পঞ্চান্নতম মহান স্বাধীনতা দিবসে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিপাটি করা হয়েছে। সবুজ চত্বরের মাঝে লাল, নীল, হলুদ সহ বাহারি ফুলের চারা রোপণ করা হয়েছে। এছাড়া সৌধের নিরাপত্তা জোরদারের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। একদিকে চলছে ইটের পথ, শহীদ বেদি আর গণকবরের ধোয়া মোছার কাজ। কেউ সাদা রঙের শুভ্র আভায় সাজিয়ে তুলছে পুরো সৌধ এলাকা। বৃক্ষরাজি প্রাঙ্গণ আর সবুজ ঘাসের গালিচা কেটে ছেটে নান্দনিক করে তোলার কাজও চলছে। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এভাবেই প্রস্তুত করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আমরা এখানে রং তুলির কাজ করছি, যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা সাজাইতে রং তুলির কাজ করছি। আমরা স্মৃতিসৌধের কাজ করতেছি, রং তুলির কাজ করতে আমাদের খুব ভালো লাগে। আমরা এই যে যত টপ আছে, টপে রং তুলির কাজ করতেছি, ভালো লাগতেছে করে। এখানে সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আসবে। ফুলের বাগানে ফুলের গাছ লাগানো, ধোয়া মোছার কাজ, টপ সাজানো, সবগুলি প্রস্তুতি আমাদের প্রায় শেষের দিকে। গণপূর্ত বিভাগ জানিয়েছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। 26 মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর মূল ফটক খুলে দেওয়া হবে সাধারণ জনগণের জন্য। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংসার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। স্বাধীনতা দিবসে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ। 26 মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3.5 পুলিশ কাজ করবে।
পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রুট লাইনিং, রুফটপ। সাভারের জাতীয় স্মৃতিসৌধের ইতিহাস ১৯৭২ সালে শুরু হয়েছিল নবীনগরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। ৮৪ একর জমিতে ১৫০ ফুট উচ্চতার সৌধ মিনার সহ পুরো চত্বরটি ১৯৮৮ সালে সম্পূর্ণ হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ের ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু হয়। সকালের প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। আজ সারাদিনে ৪৩টি আন্তনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। এদিকে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে ৩ স্তরে টিকিট যাচাই করা হচ্ছে, তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটাই স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। খুব বেশি ঝামেলা ছাড়াই ভালোভাবে ট্রেনে উঠতেও পারছেন তারা। স্টেশন ম্যানেজার জানান, ঈদযাত্রাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন। ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। লিটন, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? ঈদের আর যেহেতু বেশি দিন বাকি নেই। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, মহাসড়কে ঈদযাত্রার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? লিটন, লিটন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। লিটন, কয়েকদিন পরেই কিন্তু ভিতরকে কেন্দ্র করে কর্ম মানুষ রয়েছে, গ্রামের প্রিয়জনের সাথে ঈদের জন্য কিন্তু মানুষগুলো ছুটে যাবেন। এর মধ্যে কিন্তু ছোটখাটো যে ফ্যাক্টরিগুলো রয়েছে সাভারে, সেগুলো কিন্তু ছুটি হওয়ার সাথে সাথে কিন্তু কিছু লোকজন বের হওয়া শুরু করেছে। যদিও আশুলিয়া যে এলিভেটেড, সেই আশুলিয়া এলিভেটেড লিটন, দুঃখিত, আমরা সংযোগটি নিতে পাচ্ছি না, আমরা আপনার শব্দ ঠিক মতো পাচ্ছি না। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে সম্ভব হলে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পাটুরিয়া দৌলদিয়া নৌরুট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। পদ্মা সেতুর কারণে সারা বছর এই রুটে যানবাহন ও যাত্রী চলাচল কম থাকলেও ঈদকে সামনে রেখে ভিড় বেড়েছে। যাত্রী ভোগান্তি কমাতে বিআইডব্লিউটিসি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মানিকগঞ্জ থেকে অভি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মেহরাব সুমন। পশ্চিমাঞ্চলের ২১ জেলা মানুষের যাতায়াতের প্রধান নৌপথ পাটুরিয়া দৌলদিয়া রুট। পদ্মা সেতু চালুর পর চাপ কিছুটা কমলেও ঈদের আগে এই রুটে তা আবার বেড়ে গেছে। তাই ভোগান্তি এড়াতে ফেরির সংখ্যা বাড়ানো ও ঘাট ব্যবস্থাপনা ঠিক রাখার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। নিরাপদে পার হওয়ার জন্য যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে। আজকের পরিবেশটা খুব ভালো লাগলো, রাস্তাঘাট খুব ক্লিয়ার। তো ঈদ পর্যন্ত যেন এরকমই ক্লিয়ার থাকে। এই সংখ্যাটা যদি একটু বাড়ায় তাহলে জ্যামজট একটু কম হবে। পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে মোট ১৭টি ফেরি রয়েছে। ঈদের সময় চাপ বাড়ায় সবকটি ফেরি চালু থাকবে। পাশাপাশি সকল ঘাট ও পল্টুন মেরামত করে সচল করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। যানবাহন, ফেরি, লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। যাত্রী অনুসারে লঞ্চ ওইভাবে সেট করা, যেখানে যাত্রী বেশি সেখানে লঞ্চ বেশি থাকবে। ঘাট কন্ট্রোলগুলো মেরামত করে সমস্তগুলি ঠিক করা হয়েছে। পাশাপাশি ঘাটের যে স্লোপিং রাস্তাগুলো সেইগুলো মেরামত করে চলাচলের সম্পূর্ণ উপযোগী করা রাখা হয়েছে। এই চাপকে সামলানোর জন্য আমরা ফোর্স অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। চাঁদাবাজি এবং বেশি ভাড়া আদায় এবং এই বিশেষ যে অপরাধগুলো বেড়ে যায় এগুলো এড়ানোর জন্য আলাদা পার্টি থাকবে এবং ট্রাফিকের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে এবং হাইওয়ে পুলিশ এবং আমাদের মানিকগঞ্জের জেলা পুলিশের ট্রাফিকের যে অংশ তারা কিন্তু হাইওয়ে রোডে থাকবেন এবং আমরা দেখব বিআইডব্লিউটি এর সাথে মিলে প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিডবোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে। ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়ায় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সাভারে বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রেখেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে সাভারের হেমায়তপুরের পদ্মার মোড় এলাকার জিন্স গার্মেন্টসে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় বকেয়া বেতন ও ঈদের ছুটি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে সকালে শ্রমিকরা বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে একটি নিট কারখানার শ্রমিকরা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এই হামলার ঘটনা ঘটে। এই ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আজমল হুদা বলেন, হান্নান মাসুদের পথসভায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এখনও এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বলেন, ঘটনার পর আমরা হান্নান মাসুদের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন তার দলের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কিন্তু তিনি এখনও আমাদের কিছু বলেননি। হান্নান মাসুদের সমর্থকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় তিনি সহ এনসিপির 5 থেকে 6 জন সমর্থক আহত হয়েছেন। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসা আলম। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত 16 বছরে স্বৈরাচারী আমলের দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সব সময় থাকা উচিত। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। খুলনায় পঞ্চবিথী ক্রীড়া চক্রের কার্যালয় দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ 5 নেতার নামে খুলনা সদর থানায় 2টি মামলা হয়েছে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক নাইম হাওলাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় আরেকটি মামলা করেন। এর মধ্যে নাইম হাওলাদারের মামলায় আসামি 4 জন। তারা হলেন নুরুল হক নুরু, গণ অধিকার পরিষদের মহানগর কমিটির সাধারণ সম্পাদক SK রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি ও তাইজুল ইসলাম। শেখ সাকিব আহমেদের মামলায়ও আসামি 4 জন। সেখানে রাশেদ জনির সঙ্গে গণ অধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল ও হিরণ নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। স্থানীয়রা জানান, নগরের শান্তিধাম মোড়ে গণপূর্ত অধিদপ্তরের সরকারি ভবনে পঞ্চবিথী ক্রীড়া চক্র নামে একটি ক্লাব ছিল। গত 27 জানুয়ারি ভবনটি দখল করে গণ অধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হয়। এর জের ধরে মামলা 2টি করা হয়েছে। চীনের নুজিয়াং প্রিফেকচারের একটি জনপদকে বদলে দিতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। বয়স্কদের সাক্ষরতা নিশ্চিতের পাশাপাশি নারী, শিশু ও যুবকদের জন্য কর্মমুখী ক্ষেত্র তৈরি করা হয়েছে পরিকল্পিতভাবে। 2000 বছর ধরে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত জনপদ এখন উন্নয়নের রোল মডেল। চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। দাদি নানির বয়সী এসব মানুষের প্রত্যেকেই সংগ্রামী জীবন পার করে সবে নতুন বাঁকে ঠাঁই পেয়েছে। ঠিকানা পরিবর্তনের পাশাপাশি তাই মন ও মননে জ্বালিয়ে দেয়া হচ্ছে জ্ঞানের আলো। পড়ন্ত বেলায় এই কর্মযজ্ঞ তাদের উচ্ছ্বাসের সঙ্গে যোগ করেছে একরাশ পরিতৃপ্তি। গতানুগতিক কোনো পুনর্বাসন কেন্দ্র নয়, বরং চারদিকে পাহাড় আর প্রকৃতির মাঝে একটি কর্মমুখী বিশ্ববিদ্যালয় বললেই বরং এর নামকরণ যথার্থ হবে। এর আগে কখনোই দেখি, যেটি চীনের এই লুকুই শহরে এসে আমরা দেখতে পেয়েছি এবং এটি আসলে অসাধারণ। এবং এই বয়স্ক শিক্ষা অর্থাৎ এই প্রবীণদের যে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে সেটি অনুকরণীয়। নারীদের জন্য করা হয়েছে বিশেষ পরিকল্পনা, যাতে পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চালানোর দক্ষতা অর্জন করে পরিবারের সহায়ক শক্তি হয়ে উঠতে পারে তারা। পাহাড়ি আঁকাবাঁকা সড়কে গাড়ি চালানো যেমন কষ্টের তেমনি চ্যালেঞ্জের। যারা এরই মধ্যে পাহাড়ে বসবাস করছে তাদের মধ্য থেকে গাড়ি চালানোর দক্ষতা বাড়াতে
এরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই স্কুলে। লুকুইতে অনেক আশ্চর্যের মধ্যে এটিও একটি। প্রতিষ্ঠানের প্রশস্ততা যেমন মানুষের হৃদয় প্রশস্ত করে, তেমনি কর্মস্পৃহাও বাড়িয়ে দেয়। যেমনটি দেখা গেল ঘুরে দাঁড়ানো মানুষদের নিয়ে এগিয়ে চলার এই বিশ্বজয়ী প্রকল্পে। যেটিকে আপনারা ক্রিকেট বল ভেবে ভুল করতে পারেন। এই বলটি তৈরি হচ্ছে চীনের লুজিয়ান যে প্রিফেকচার, সেখানে লুসুই নামের একটি অঞ্চলে, যেখানে একটি বড় প্রকল্প করতে নিয়েছে চীনা সরকার, এবং সেই প্রকল্পের অধীনে এখানকার যারা পাহাড়ি আদিবাসী আমাদের বাংলাদেশে সেই এথনিকের একটি জনগোষ্ঠী, এখানে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এবং তারাই মূলত এই কাজগুলো করছেন এবং খুবই স্বচ্ছন্দতার এই কাজ করছেন। পাশাপাশি জীবন কখনোই থেমে থাকে না, তাই চলমান পৃথিবীর সাথে টেক্কা দিয়ে চীনের জীবনধারায় এই বৈপ্লবিক পরিবর্তন সত্যি অনুকরণীয়। প্রিয় বন্ধুরা, চীনকে বলা হয় জ্ঞানার্জনের পীঠস্থান, এবং যেখানে প্রত্যেকটি ঘর এক একটি কারখানা হিসেবে বিশ্ববাসী জেনে থাকেন, সেরকমই একটি কারখানা এসেছিলাম আমরা। এবং সেখানে শুধুমাত্র একটি কারখানা নয়, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, অথবা হতে পারে এটি একটি ইন্ডাস্ট্রি, অথবা হতে পারে এটি একটি চ্যারিটি অর্গানাইজেশন, এবং সব মিলে একটি অসাধারণ কম্বিনেশনের একটি প্রকল্প চাইনিজ সরকার হাতে নিয়েছে। এবং যেখানে কর্মমুখী সব শিক্ষার পাশাপাশি বয়স্ক আদিবাসী যারা রয়েছেন, বিভিন্ন গোত্র এবং বর্ণের মানুষ, যারা বিভিন্ন সময়ে পাহাড়ের ঢালে ভাজে ভাজে ছোট ছোট ঘর করে বসবাস করতেন, তাদেরকে এক ছাতার নিচে নিয়ে আসার একটি প্রকল্প এটি। এবং যেখানে আমরা দেখেছি যে আসলে যারা দীর্ঘদিন দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছিল, ঠিক তাদেরকে নিয়েই এই প্রকল্পটি গড়ে উঠেছে, এবং তাদেরকে শিক্ষায়, কর্মে এবং জ্ঞানে উন্নত করার জন্য সকল প্রচেষ্টা নিয়েছে এই একটিমাত্র প্রকল্প। সেই প্রকল্পটি আমরা ঘুরে দেখলাম, সেখানে কলেজ রয়েছে, স্কুল রয়েছে, ছোট ছোট কারখানা রয়েছে, যেখানে কর্মমুখী নানা শিক্ষার ব্যবস্থা এখানে করা হয়েছে, এবং সব মিলে খুবই চমৎকার একটি কম্বিনেশন এখানে আমরা দেখতে পেয়েছি। এবং এরকম একটি প্রকল্পের অধীনে আমরা সব অ্যাঙ্গেল থেকে আসলে মানুষকে কর্মমুখী শিক্ষার পাশাপাশি তাদেরকে ধ্যানে, জ্ঞানে, কর্মে সৎ এবং সাহসী হওয়ার যে উদ্যোগ, সেটি কিন্তু এই লুসুই নামক যে এলাকা, সেই এলাকায় এসে আমরা অবলোকন করলাম। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। ঈদুল ফিতরকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে শপিং মলের পাশাপাশি ফুটপাতন নতুন মাটি সড়কের হকার্স মার্কেটগুলোতে কেনাকাটা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকছে এসব হকার্স মার্কেট। পরিবারের সদস্যদের নতুন পোশাক কিনতে দরদাম করছে ক্রেতারা। অল্প দামে পোশাক, জুতা, কসমেটিক্স সহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কিনছেন তারা। ঈদকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় জমে উঠেছে কেনাকাটা। নতুন কাপড় কিনতে ক্রেতারা ভিড় করছেন ছোট বড় শপিং মলগুলোতে। এছাড়া ফুটপাতের দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকান। বাহারি ডিজাইন আর মডেলের পোশাক শোভা পাচ্ছে দোকানগুলোতে। এ থেকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ইনশাআল্লাহ বাচ্চাগুলো ভালো হচ্ছে, আগের চেয়ে ভালো। ঈদ মার্কেট নিয়ে যেন ভালোভাবে আনন্দ করতে পারে পোলাপান, এই জন্য আইসি। আমাদের নির্দেশনা মোতাবেক আমরা আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন শপিং মল, বাজার এবং আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক সমূহে নিরাপত্তা জোরদার করেছি। পাশাপাশি রাত্রিকালীন টহল বৃদ্ধি করেছি, যাতে ঈদ উপলক্ষে কোনো সন্ত্রাসী কার্যকলাপ বা বিভিন্ন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেগুলোকে আমরা যথেষ্ট সোচ্চার রয়েছি। বরগুনার তালতলী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সভাপতি মাওলানা শাহজালাল পিয়দা এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ আবু সালেহ সহ আরও অনেকে। সাংবাদিকদের জাতির দর্পণ উল্লেখ করে নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। চট্টগ্রামের ফটিকছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিমউদ্দিন ইমু, লন্ডন প্রবাসী মাসুদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক ঝিনুক সহ আর অনেকেই। চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা চত্বরে উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাতের সভাপতিত্ব সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলুর সঞ্চালনায় এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবি জানিয়েছেন রাজনৈতিক দল, চিকিৎসক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় এই দাবি জানান তারা। সভায় বক্তারা বলেন, জেলার মানুষজনকে ন্যূনতম চিকিৎসা সেবা নিতে বিভাগীয় শহর রংপুর বা পাশের জেলা দিনাজপুরে যেতে হয়। ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ স্থাপন হলে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ও অধ্যাপক এখানে থাকবেন, ফলে মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দলে চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো জায়গা নেই। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। এতে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা উত্তর বিএনপির সদস্য জহিরুল ইসলাম জহির, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক MA গফুর সহ আরও অনেকে। ঢাকার কেরানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় ছাত্রদল নেতা সারোয়ার হোসেন দীপুর সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক জননেতা নাসিম আহমেদ রিন্টু, রিয়াজউদ্দিন আহমেদ মনি, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী বাবু সহ আরও অনেকে। টাঙ্গাইলের কালিহাতী পৌর বিএনপির উদ্যোগে কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রাম নগরের তাওহিদুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে ইফতার আয়োজন করা হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে এর আয়োজন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নাজিমউদ্দিন চৌধুরী এনএল। এতে আরও উপস্থিত ছিলেন আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন-নিসা একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান সহ আরও অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থল শুল্ক স্টেশন কাস্টম C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সোনাহাট কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আকমল হোসেন, স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সালেকুজ্জামান সালেক, বঙ্গ সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ব্যাপারী সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করা যাবে না, স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। 25 মার্চের ভয়াল কাল রাত আজ রাতে 1 মিনিট ব্ল্যাকআউট থাকবে দেশ। স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং ট্রেনের যাত্রা দ্বিতীয় দিনে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা, এখনো চাপ বাড়েনি সড়ক পথে। হান্নান মাসুদের ওপর হামলায় মামলা হয়নি এখনো, এই ঘটনায় বিএনপির লজ্জা হওয়া উচিত, মন্তব্য সার্জিস।
দর্শক এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।